নমস্কার শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের কারণে বেরিয়ে পড়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করেছি। হ্যাঁ, সব বন্ধুরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। প্রিয় বন্ধুরা, আমাদের এবারের পক্ষের বিষয় সে চলে গেল বলে গেল না। হ্যাঁ, আপনাদের বিয়োগ গাথা আপনারা পাঠিয়ে দিয়েছেন আমাদের দরবারে। সে চিঠি আমরা পড়েছি, শোনাবো এবার আপনাদের। আমাদের এ পক্ষের বিষয় সে চলে গেল বলে গেল না। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে চলে গেল বলে গেল না, আমরা সে কথাই শুনব। চলে যাব আপনাদের চিঠির পাতায়। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের শিরোনাম সঙ্গীতটি গিয়েছেন সুপর্ণা চট্টোপাধ্যায়। আজ ৬৮তম পর্ব। বিষয় সে চলে গেল বলে গেল না। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। আজ যেন চাঁদের হাট বসে গেছে। সব বন্ধুরা আজকে পত্রালির আড্ডায় রয়েছেন। প্রদীপ কুমার দাস রয়েছেন, রীতা চ্যাটার্জি। আমি বলবো কারা আছে বলবো। বন্ধুরা, হ্যাঁ, চিঠিতে চলে গেলে কিন্তু মন আমাদের খারাপ হবেই। আমি, আপনি, আমরা তো সব সে চলে গেল বলে গেল না তার কথা শুনিয়েছি যে চলে গেছে। কিন্তু চলে যাওয়ার পরেও তো আমরা বসে থাকি অপেক্ষায়। শুনবেন নাকি আরেকখানি গান? তাহলে চলুন একটু শুরুটাই অন্যরকম হোক আজকে। আমরা শুনে নিই চলে যাওয়ার পর আমরা যে পরম আকাঙ্ক্ষায় বসে থাকি তারই অপেক্ষায়, সেটা নিয়ে প্রত্যুষার কণ্ঠে একটি গান। যাও পাখি বলো তার
আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত। 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় সখা পত্রাণী, এই শুনছো? তোমাকে একটা কথা বলার ছিল। রনর কথা শুনে রুমি বলে, রান্নাঘরে একটু কাজ বাকি আছে, সেরেই আসছি। একটু পরে আবার রন বলে, কি হলো দেখো না, সকালে লন্ড্রি বিলটা কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। ঘরে ঢুকে দেখে ঘুমিয়ে পড়েছে রনর শান্ত মায়াভরা মুখটা দেখে হেসে ফেলল রুমি। যতই চেঁচামেচি করুক, ঝগড়া করুক রুমি, রনও কিন্তু একটা কথাও বলবে না, শুধু অসহায়ের মতো তাকাবে। কতক্ষণ আর একা ঝগড়া করা যায়, অতএব চুপ করতেই হয়। শুতে গিয়ে মনে পড়ল রনু যেন কি একটা বলবে বলছিল, যাকে সকালেই শুনবো। কাল সকালে আবার রুবাইয়ের স্কুলে যেতে হবে, কত দেরি হবে কে জানে। যদিও নিজের স্কুলে বড়দিকে বলে এসেছে একটু দেরি হবে আসতে। কালকেই যেতে হবে আবার নতুন কেনা স্বপ্নের ফ্ল্যাটের ভিতরে রঙের জন্য প্রমোটার ডেকেছে। রনয় স্কুল থেকে তুলে নেবে ওর গাড়িতে। সকালে কাজের চাপে রুবাইকে স্কুলে আর রনকে টাটা করে এবার নিজের বেরোনোর প্রস্তুতি নিতে গিয়ে আবার মনে পড়ল রনু কি যেন বলবে বলেছিল। যাকে বিকেলে ফ্ল্যাটে যাওয়ার সময় শুনবো। টিফিনের ঘন্টা শেষ হয়েছে। রুমি ক্লাসে যাবে, ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা তোলে রুমি। ও প্রান্ত থেকে শোনে, থানা থেকে বলছি, রণজয় বসু গাড়ি অ্যাক্সিডেন্ট করে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি। আপনি এক্ষুনি চলে আসুন। হাত থেকে ফোনটা পড়ে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে রুমি। কলিগরাই তাদের কারো গাড়িতে করে যখন হাসপাতালে পৌঁছয় তখন সব শেষ। রনর না বলা কথা অব্যক্তই রয়ে গেল। সে চলে গেল, বলে গেল না। নমস্কারান্তে, কবিতা রায় দাশগুপ্ত। চিঠি পাঠিয়েছিলেন 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া, 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। বন্ধুমিত্র পত্রালী, জন্মভিটে ছেড়ে আমি কোথাও যাব না। উচ্চপদস্থ চাকুরি ছেলে বৃদ্ধ বাবাকে তার ফ্ল্যাট বাড়িতে নেওয়ার কথা বলতেই এমন জবাব আসে। জন্মভিটের প্রতি এমনই মোহটান। অথচ সেই মেয়েটা যে আমাকে ভরসা করে তার জন্মভিটে সহ বাবা, মা, দাদা, ছোট ভাই সকলের স্নেহ, ভালোবাসা, আদর, আবদার সব ত্যাগ করেছিল কেবলমাত্র আমার জন্য। আমাদের বাড়িটা যেন পঙ্গপালের সংসার। যে মেয়ে বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খায়নি, সে শ্বশুর বাড়িতে এসে সকলকে কিভাবে আপন করে নিল। আগোছালো ঢাউস সংসারটাকে ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে জাদু মন্ত্রটনায় যেন বশ করে নিল। যে পোশাক পরে বাইরে বেরোলে আগে ঘাম, নিকোটিনের গন্ধ ছুটত, সেই পোশাক থেকে এখন খুশবু ছোটে ওর হাতের ছোঁয়ায়। যৌথ পরিবারের গাদাগুচ্ছ লোকের ফাই ফরমাস খাটতে খাটতে সে একদিন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ শরীরেও তার কাজের বিরাম নেই। ডাক্তার, কবরেজ দেখাতে দেখাতে আমার আর্থিক অবস্থাও দুর্বল হয়ে পড়ল।
আমাদের বাউন্ডুলে সংসারটাকে নতুন রূপ দিতে দিতে সে নিজের রূপ যৌবনটারই বলিদান করলো। সেসব জেনে শুনে বন্ধু ভরত বলল, তোর বউকে কলকাতায় ভালো ডাক্তার দেখা, টাকা পয়সার ব্যাপারটা আপাতত আমি দেখছি। মঙ্গলবার সকালে কলকাতা যাব বলে আমি আগে উঠে রেডি হয়ে ওকে ডাক দেই, কিন্তু কিন্তু অনেক ডেকেও কোনো সাড়া পেলাম না। সে কি তবে অভিমান করে চলে গেল? কই একবার বলেও গেল না। ওর কাছে যে আমার অনেক ঋণ রয়ে গেল, অপরিশোধ্য ঋণ। হ্যাঁ বন্ধু, অপরিশোধ্য ঋণ। ঐকান্তিক শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় প্রাণ পাখি পত্রালী, শুভেচ্ছা নিয়েও কুয়াশা মাখা হিমেল হাওয়ার। এই হিমেল হাওয়া বইলেই বুকটা কেমন চিনচিন করে ওঠে। এমনই এক শীতের রাতে ভোরবেলা বেজে ওঠে মোবাইলের আঁধার ভেদি শব্দ। ফোন ধরতেই ও প্রান্ত থেকে ভেসে এলো মর্মান্তিক সেই দুঃসংবাদটি। দাদা, তহিদ ভাই আর নেই, না ফেরার দেশে চলে গেল। আমি তো হতভম্ব, নির্বাক। কি বলবো ভেবে পাচ্ছি না। আমার অজান্তেই অস্ফুট স্বরে বেরিয়ে এলো, চলে গেল, বলে গেল না। আসলে তহিদ আমার ভাই, কাকার ছেলে। আমরা সমবয়সী। আমাদের 2 বছরের বড় নাজমুল। কিন্তু আমরা একসঙ্গে খেলতাম, বেড়াতাম, স্কুলে যেতাম। মনে পড়ে সেবারে বর্ষায় লাগাতার বৃষ্টি চলছে। আমাদের গ্রামের দিকে এই পরিস্থিতিকে শিংডাউরি বলে। তো এই শিংডাউরিতে আমাদের ছাগলগুলো তখন না খেয়ে আছে। নাজমুল বলল, চ বাগান থেকে আম পাতা কেটে নিয়ে আসি। যেই বলা, তহিদ আর আমি রেডি। বুঝলে পত্রালী, ওই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে কি যে মজা, কি যে আনন্দ, তোমাকে বলে বোঝাতে পারবো না। সে এক অনাবিল আনন্দ। কিন্তু কি হয়েছিল সেদিন? তহিদ দা নিয়ে গাছে উঠেছে আম পাতা কাটতে। উঠেই বলেছে, সর সর। দাটা পড়লো আমার মাথায়। ভাগ্যিস উল্টো হয়ে পড়েছিল। আর আমার মনে পড়ে এই রকম শীতে সর্ষে ফুলের জমিতে একসঙ্গে ছবি তোলা। সেই ছবি এখন দেখছি আর 2 চোখে চলছে অশ্রু বন্যা। তহিদ ভাই আর নেই, সে চলে গেল, বলে গেল না। চিঠিটি পাঠিয়েছিলেন অব্যক্ত যন্ত্রণাকাতর সাথী তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। সহমর্মিতা পত্রালী, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মৃত্যু জীবনের শেষ পরিণতি। জন্ম, স্থিতি, লয় 3 মন্ত্রে রচিত জীবন কাব্য। জন্ম স্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শেষ দিনের হদিশ অনিশ্চিত। রাজার বেশে চলরে হেসে মৃত্যু পারের সে উৎসবে। হৃদয় বিদারক নির্মম অমোঘ সত্যি মৃত্যু। সাধারণ মানুষ ওপারের উৎসবে উৎসাহিত হতে ভয় পায়। প্রিয়জন বিয়োগের অসহনীয় কষ্ট আমৃত্যু বয়ে বেড়াতে হয় সঙ্গিনীকে। জীবন হলো জল রঙের একটা ছবি। সুখ দুঃখ, চাওয়া পাওয়া, আশা ভরসা, স্বপ্ন আঁকা আর স্বপ্ন ছিঁড়ে ফেলা। সারা জীবন তোমার সাথে থাকবো, অঙ্গীকার থাকে না স্থায়িত্বের শিলমোহর। জানি সবাইকে একদিন চলে যেতে হয়, বিনা নোটিশে তাড়াহুড়ো করে না বলে চলে যাওয়া।
গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত পরিবর্তিত ঋতুর মতোই সুখ দুঃখ, উত্থান পতন, দায় দায়িত্বের জীবনতরীর হাল ধরে সখা বাতাসের সাথে সমঝোতা করে পাল তোলে সখী, একসাথে এক মনে ভালোবাসার ছোট্ট সুখনির বন্ধনের মাটিতে সম্পর্কের চারা অনুরাগ ভালোবাসায় ফুল ফলে পূর্ণতা পায়। দায়িত্ব কর্তব্যের সায়ান্নে যখন চোখ বন্ধ করে একজন অন্যজনের স্পর্শে পরম নিশ্চিন্তে শান্তির নিঃশ্বাস ফেলে, ঠিক তখনই জীবনের জোড়া তার কেটে আড়ি করে চলে গেল। একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করল না, অভিমান করেও কোনো লাভ নেই। বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। এপারের হৃদয়ের লেনাদেনার হিসেব আর হবে না, তোমার আমার দেখা হবে ওই পারে। জংশন পরিবারের সবাইয়ের শুভকামনায় চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, দেবালয়, 41/1, দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, আমার সঙ্গে ছিল তার 25 বছরেরও বেশি সম্পর্ক। 1980 সালে বাবা মার সঙ্গে প্রথমবার ময়দানের সবুজ ঘাসের সঙ্গে সখ্য তার হাত ধরেই। সে আমার কলকাতা ময়দানের বইমেলা, প্রথমে রবীন্দ্র সদনের সামনে, তারপর পার্ক স্ট্রিটে জওহরলাল নেহরুর মূর্তির পেছনে। এই ময়দানের বইমেলায় আমি লাভ করেছি ছোটবেলার এক জাদুকরী শ্রীমতী লীলা মজুমদারের সান্নিধ্য, নোবেলজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাসের বক্তৃতা শুনেছি, কাছাকাছি গিয়েছি শারদ শিল্পী আমজাদ আলী খানের, আবার জাভেদ আখতারের চোস্ত উর্দুতে বলা শায়রি শুনে চমৎকৃত হয়েছি। এখানেই দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, শঙ্কর, বুদ্ধদেব গুহ, নারায়ণ সান্যাল, নিমাই ভট্টাচার্য প্রমুখের সামনে তাদের ভক্ত পাঠক পাঠিকাদের সে কি উন্মাদনা। কেউ লেখকের হাত ছুঁতে চান, কেউ শুনতে চান লেখকের কণ্ঠে গান। একজন বাঙালি লেখকের একটি নতুন প্রকাশিত বইয়ের সংস্করণ অনায়াসেই শেষ হয়ে যায় এই বইমেলাতে। কুইজ, লেখক পাঠক মুখোমুখি অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া এবং শীতের রোদ্দুর গায়ে মেখে ঘুরে বেড়ানো, এসব নিয়ে ময়দানের বইমেলা যেন আমার নিজের লোক, নাইবা হলো সে রক্ত মাংসের কেউ। কিন্তু কপালে সুখ সইল না বেশি দিন। 2007 সাল থেকে কলকাতা বইমেলা বন্ধ হয়ে গেল ময়দানে। সে চলে গেল সল্ট লেক স্টেডিয়ামে, সেখান থেকে মিলন মেলা ঘুরে আবার সল্ট লেক সেন্ট্রাল পার্কে। আমার শীতবিলাস অসম্পূর্ণ থেকে যায় ময়দানের কলকাতা বইমেলা ছাড়া। আজ যখন শীতে ফাঁকা ফাঁকা পার্ক স্ট্রিট ময়দানের পাশ দিয়ে যায়, যেন দেখতে পাই সেই ছোট্ট মেয়েটাকে, যে ধুলো ভরা মেলার মাঠে পড়ে গিয়েছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু শক্ত করে হাতে ধরে রেখেছে নতুন কেনা বইগুলো। আমার সেই সাথী বইমেলা কেন আমাকে দুঃখ দিয়ে ময়দান থেকে চলে গেল, সেই প্রশ্নের উত্তর খুঁজে চলি আজও। জানি না আদৌ উত্তর পাবো কিনা। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন রঞ্জনা বসু, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, আজকের বিষয়ে লিখতে পারাটা খুব কঠিন আমার কাছে। মনে পড়ে ঠাকুমা ঘুমিয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা তার দেহ, ওপরে ফুল ছড়ানো।
আমার বুকের ভেতর কষ্টের মোচড়। সেদিন কে যেন বলেছিল, বেশ আয়ু পেয়ে সজ্ঞানে স্বর্গ পেয়েছেন উনি। ঠাকুমা তখন 85 পার করেছেন। 68 বছর বয়সে বাবা যখন গত হলেন, চিৎকার করে বলেছিলাম, এত তাড়াতাড়ি চলে গেলে কেন বাবা? আমার সন্তানেরা দাদুর স্নেহ পেল না। আমরা হারালাম বটবৃক্ষের ছায়া। আমরা ভাই বোনেরা রইলাম মায়ের পাশে। শোক কাটিয়ে উঠতে সময় লেগে গেল অনেক। কিন্তু যেদিন একমাত্র আদরের ভাইটি হঠাৎ করে অকালে চলে গেল, সেদিন থেকে ডেকে চলেছি, ভাই তুই কোথায়, তুই কোথায়? এত কিসের তাড়া ছিল তোর? দিন কাটে, 6 ঋতু ঘুরে ফিরে আসে, বুকের ভেতর যন্ত্রণার ঢেউ ওঠে। অনেক প্রিয়জন হারিয়ে ফেলে দেখি দুঃখ থেকে পালিয়ে বাঁচা যায় না, দুঃখকে কোনো আবরণে ঢাকাও যায় না। মানুষের জীবনের বেশিরভাগ সময়টাই বোধহয় কেটে যায় দুঃখ ভুলতে ভুলতে। জীবন যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, তখন সেই মুহূর্তে প্রিয় মানুষটির চলে যাওয়াকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। এক মৃত্যুকে অন্তিম যাত্রায় এগিয়ে দিয়ে অন্য এক জীবনকে জাগিয়ে রাখার তাগিদে বিয়োগান্তিকতাকে গ্রহণ করতে হয়। শোকের পাথর বুকে করে জানালায় রেখে আসি ফুল, ভালোবাসা, আদর। একবার ছুঁয়ে যাবি তুই, দিদি বলে ডাকবি আমায়। আগামী যত গান তোকে যে শোনাতে চাই। চিঠিটি পাঠিয়েছিলেন রঞ্জনা বসু, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মৃন্ময় রায়, গ্রাম ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, ডাকঘর ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। মাধ্যম পত্রালি। হে সখা, তোমার সঙ্গে হৃদয় বিনিময়ের পর বহু বসন্ত পার হয়ে গেছে। তোমার সঙ্গে কথা আলাপের মুহূর্তগুলি আজও অনুক্ষণ আমাকে ভাবায়। ভাবতেই পারি না তুমি আজ কত দূরে, আঁকির আড়ালে চলে গেছো, তবু রয়েছ হৃদয় জুড়ে। হে সখা, হে প্রিয়তমা, তুমি আমার হৃদয় জুড়ে থাকলেও তোমায় সশরীরে আর কোনো দিনই দেখতে পাবো না। মারণ জন্ডিসের শিকার হয়ে তুমি চলে গেলে কত দূরে। তুমি কি জানো না, আজও জ্যোৎস্না ভরা চাঁদ, দূর আকাশের তারা, বহমান নদীর জল আর গাছের সবুজ কিশলয়ে আমি তোমায় খুঁজি। একাকী নিঃসঙ্গতায় তোমার স্মৃতির অনুরণন আমাকে পাগল করে তোলে। অদম্য জেদে আমি বলে উঠি, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। সেই শিউলি ঝরা শরতে ফুল কুড়োনো, সেই রামধনু ওঠা বিকেল, একসাথে কলেজে যাওয়া, সেই প্রথম আলাপ, প্রথম প্রতিশ্রুতি, সব যে আজ পরিণতিবিহীন, কেবলই স্মৃতি। এ স্মৃতি আমার কাছে সুধা সজনী। এ স্মৃতির রোমন্থনেই আমি নতুন করে বাঁচার আশা পাই। এ স্মৃতি রোমন্থনেই আমার দিবস যাপনের পুঁজি। জানি তোমার ফেরার আশা করা বাতুলতা, তবুও তোমার সান্নিধ্যের স্মৃতি আমার কাছে বিশল্য করণী। মনে থাকবে বন্ধু, তোমাকে সারা জনম মনে থাকবে, তোমার সান্নিধ্য, তোমার আলাপ। কিন্তু এমন তো কথা ছিল না। তুমি তো বলেছিলে দীর্ঘ 3 বছর পর সরস্বতী পুজোর দিন আবার দুজনের দেখা হবে। গিয়েছিলে, না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। কোথায় চলে গেলে প্রিয়া? এমনকি তোমার রোগের কথাও আমায় জানালে না, আমাকে বলে গেলে না। আমি তাই তোমার প্রতি অভিমানী। তবে বিশ্বাস করি যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজনাকে।
চিঠি লিখেছিলেন মৃন্ময় রায়, গ্রাম ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, ডাকঘর ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, 1990 সালের 4 ফেব্রুয়ারি ছাতনাতলায় দেখা হয়ে গেল যে রমণীটির সঙ্গে শাস্ত্রমতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে জীবনসঙ্গিনী হয়ে ঘর বদল হলো। আমার বাবা মায়ের কাছ থেকে সংসারের খুঁটি নাটি জেনে শ্রীরামপুর শহরে ভাড়া বাড়িতে পাকাপোক্ত ঘরণী হয়ে গেল। সাংসারিক বুদ্ধিতে বুঝে গিয়েছিল পতিদেবতার চিকিৎসা পরিষেবাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে নিজস্ব বাড়ি গাড়ির প্রয়োজন আছে। তাই 7-5 না ভেবে পতিদেবতার আপত্তিকে গুরুত্ব না দিয়ে বাবার দেওয়া অলংকার নির্দ্বিধায় বিক্রি করে শহরের বুকে জায়গা কিনে পাকাপোক্ত শুধুমাত্র মাথা গোজার ঠাঁই নয়, রোগী দেখার সুসজ্জিত চেম্বার বানিয়ে পতিদেবতাকে উপহার দিয়েছিল। এরপরে নিজস্ব শখের গাড়িরও ব্যবস্থা করে ফেলেছিল রোগীর বাড়ি থেকে হোমকলে পতিদেবতার সাড়া দেওয়ার জন্য। এছাড়া ঘরে বাইরে সকলের সঙ্গে ছিল মধুর ব্যবহার ও মানবিক আচরণ। পাড়া পড়শির বিপদে আপদে পাশে দাঁড়ানো ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছিল। সংসারের সব ঝক্কি ঝামেলা ঘাড়ে নিয়ে নিত্য ঠাকুর ঘর সামলাতো হাসি মুখে। বাড়ির দুর্গাপুজোয় একাই মা দুর্গার মতো সব কিছু হ্যাপা হাসি মুখে সামলাতো। হঠাৎ করে জীবনে ছন্দপতন হয়ে গেল। মারণ কর্কট রোগে আক্রান্ত হয়ে পড়ল। শল্য চিকিৎসা কেমো চলাকালীন মুখের হাসি কখনো মেলায়নি বা কারো সঙ্গে কোনো খারাপ আচরণও করতে দেখা যায়নি। চিকিৎসক পতিদেবতা বা ডাক্তারি পড়ুয়া কন্যার চিন্তিত মুখ দেখলে অকুত ভয়ের বার্তা দিয়েছে সব সময়। ভোগের উপকরণের ডালাটাকে সাজিয়ে নিয়ে জীবনটাকে যখন উপভোগ করার কথা তাড়িয়ে তাড়িয়ে, তখন অকস্মাৎ মাত্র 44 বছর বয়সে পতিদেবতার কোলে মাথা রেখে চলে গেল না ফেরার দেশে। আত্মীয় স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধব কাউকে কিচ্ছু না বলে। চিঠি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। অশ্রুসজল পত্রালী। জীবন পথে পথ হারিয়ে খুঁজি হঠাৎ হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে। শীত কুয়াশার চাদরে মোড়া ক্ষীণ আলোর পানে চেয়ে থাকি পরম আকাঙ্ক্ষায়।
সে যে আমার হাজার তারার আলোয় ভরা আদরের ধন, বুকের অনুর্বর জমিতে যত্নে রাখা রাজ সম্পদ। মনে হয় সেই ছোট্ট হাত দুটো ছুঁয়ে একটিবার বলি, যাবি যদি, এলি কেন? একটুক্ষণ, আর একটুক্ষণ থেকে যেতে পারতিস। ঝাপসা চোখের চাউনিতে দেখতে পাই কুয়াশা ঘেরা সকালের রুটি সেঁকা হাতের আদর, শিশির ভেজা ছোট্ট জুতোয় ফিতে বাঁধার অহংকার, আর চোখের পাতায় হাজার পৌশালী হিমের লাজবাব চুড়োই ভাতি। উল্কাটা বোনা ক্ষয়িষ্ণু যে হাত ভালোবাসার রাজপ্রাসাদকে মুড়ে দিতে চাইতো শীতের উমে, সেই হাত আজ স্থবির, নিশ্চল। শূন্য দুটি চোখ মাঘের শুরুতে জন্মদিনের পায়েসের বাটি হাতে চৌকাঠে দাঁড়িয়ে অপেক্ষায় ক্লান্ত। যদি এমনটা হতো, একটি বার ছুঁয়ে দেখবার আকাঙ্ক্ষায় ভীতু মনটা জেগে উঠত, যদি একবার গাং শালিখের ডানায় ভর করে ছোট্ট হাতের আঙুল ছুঁয়ে বলতে পারতাম, তুই যে আমার আদর নিয়া, আমার একমাত্র আত্মজা। পত্রালি বন্ধু, সে চলে গেল, একটি বারও বলে গেল না। তাই তো ভালোবাসার প্রতি চুমুর দাখিল এখন কর্কশ লাগে। বছরভর শুধু একটি বার ছুতে না পাওয়ার অভিশাপে না মেলা উত্তর খুঁজি চান ঘরের কান্নায়। ক্লান্ত মাথাটা কোলে তুলে একটি বার কপালে আঙুল ছোঁয়ার অপেক্ষায় দধিচি হয়েছি শতবার। বুকের পাঁজরে যে ধুলা জমা আছে, তার পিরামিড সরিয়ে শূন্যস্থান দখলের অদম্য প্রয়াসে হোঁচট খাই বার। তবু মনে হয়, যদি 8 কুঠুরি দরজা খুলে একটিবার হৃদয়ের রাজকন্যার কাছে ছুটে যেতে পারতাম, যদি শত আলোলিকায় মিঠির পায়ের মনোবেরি পরিয়ে আমার নার্গিস মনে হারানো বুলবুলি করে রাখতে পারতাম, যদি বলতে পারতাম, ওরে তুই তো আমার অস্তিত্ব, আমার ভবিষ্যৎ, আমার পরপারের গয়া গঙ্গা। আজ তোর জন্যই আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে যান। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। মনের আরশি পত্রালি, মন মুকুরে তার ছবি দেখেছি, এঁকেছি তার নিটোল গড়ন, তার হেঁটে যাওয়ার পথে অপলক চেয়ে থেকেছি। চলেছে নীল শাড়ি আঁচল উড়িয়ে, হাত বাড়াতে মন চেয়েছে। এক বয়স ছিল, গুনগুন সুরে গান হয়ে উঠত তা। মনোমর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। সামনের অবয়ব মিলিয়ে যেতে সময় নিত না। কলেজ পাঠ শেষে তখন শিক্ষিত বেকার আমি। কাঁধে দায়িত্ব চাপার আগে আমাকে নিয়ে পরিবারের প্রত্যাশার পারদ চড়েছে তরতরিয়ে। স্বপ্ন দেখেছি, অবচেতনে আসেও সে। চোখ রগড়ে দেখি, না, আমি বাস্তবের মাটিতেই আছি। এমন স্বপ্ন রঙিন যৌবনকাল কেউ পেরিয়ে আসেনি, এমনটি ভাবা তো বাতুলতা।
ভালো লাগার কোনো সীমা পরিসীমা ব্যাকরণ হয় না। জীবকুলের জীবনের এটি একটি সুমধুর অধ্যায়। অস্বীকার করা অনির্দ ভাষণই হবে তা। ভালোবাসা ভরা মন এটি বোঝে, অনুভব করে, অখণ্ড সময় ধরে পানসি ভাষায়। অসীম শান্ত অনন্ত জলরাশির বুকে আজলা ভরে সে জল তুলে আনতে না পারলেও ঝুঁকে হাত বাড়িয়ে হাত ছোঁয়ানোয় মানা নেই যে। বয়সটা তো তেমনই, কাছাকাছি আসার, পরস্পরের দেহের ও মনের ওম দেওয়া নেওয়ার দল খোঁজার। আসলে হাতে সময় কম ছিল। সংযত মনে ক্যারিয়ারমুখী লড়াই লড়তে গিয়ে রসকসহীন শুকনো বালিতে মজে স্বপ্নের তারার দিকে নজর দিতে ভুলে গেছি। প্রতি অপেক্ষার একটি শেষ আছে পত্রালি, থাকা উচিত। নদীর একুল ভাঙে ওকুল গড়ে। আমার জীবনের ভিত শক্ত করলেও নড়বড়ে প্রেমের ভিতটা ভেঙেছে, তার তর্সয়নি। অলিক থেকে গেছে আমার কাছেও, না বলে চলে গেছে অনেক দূরে। এখনো খুঁজি তাকে বাসের জানালার ওপারে, কোনো সাহিত্য আসরে, খেলার মাঠে, পথে ঘাটে। আজও আমার একান্ত না হোক, চেনা চাহনিতে মুচকি হেসে একবার যদি বলে কেমন আছো, এখনো তেমনই আছো। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি, রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গণেশ মাঝি, নিবাস 10 মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর থানা, বাগুইয়াটি জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালি, সে আসে, সে চলেও যায়, এটাই তো স্বাভাবিক। আজ যে এলো, কাল সে আবার চলে যাবেই। যতই ধরে রাখার চেষ্টা করি না কেন, কিছুতেই তা ধরে রাখা যায় না। মনের মণিকোঠায় লিখেছিলাম তোমার নাম। বুক ভরা ভালোবাসা আর এক রাস স্বপ্ন দেখিয়ে ভালোবাসতে শিখিয়েছিলে তুমি আমায়। সেই একরাশ স্বপ্ন আর ভালোবাসা 2 হাতে আগলে ধরে রেখেছিলাম। দিনগুলো বেশ আনন্দের মধ্যেই কাটছিল। ভাবতাম এটাই হয়তো জগৎ, যে জগৎ আমাকে সব সময় বুকে আগলে রাখবে, কখনোই আলগা করবে না। আমার খাওয়া, ঘুম, চিন্তা ভাবনা, ভালো মন্দ সব কিছু আমার জগৎকে ঘিরে, ওই আমার খেয়াল রাখবে। আমি সেই জগতের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোবো। ঘুম ভেঙে দেখি, কি সে তো নেই। চারিদিক হাতড়ে বেড়াই, কোথায় আমার জগৎ? ফিরে এসো জগৎ। আমার বুকের বাঁ দিকটা যেন খসে গেল। আমি একা নিরুপায় হয়ে গেলাম। ভালোবাসা ছেড়ে যাওয়া এত বেদনার। নিজেকে সামলে নিয়ে ভাবলাম, যে যাবার সে যাবেই। ধরে রাখা যায় না, শত চেষ্টা করলেও রাখা যাবে না। আমি রেখেছি, আমার বুকের মধ্যে তোমার ওই নামটা আজও লেখা আছে। চিঠি পাঠিয়েছিলেন গণেশ মাঝি, নিবাস 10 মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর থানা, বাগুইয়াটি জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। সত্যি বন্ধুরা, একের পর এক যা চিঠির মালা, না কথা বলার কোনো অবকাশই নেই। সঙ্গে রয়েছেন আজ অনেক বন্ধুরা। আমাদের অনুষ্ঠানটি অনুগ্রহ করে শেয়ার করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট তো করবেনই। তানজিলাল সিদ্দিকী লিখেছেন, চৈতন্যবাবু দারুণ লিখলেন, শুনলাম আমরা সবাই।
তার ভাবনাও আমাদেরকে গভীরভাবে ভাবায়। ভাবতে ভাবতে ঢুকে গেলাম ভরতের ঘরে, অপরিশোধ্য ঋণী হয়ে ভাবি বারে বারে। সুপর্ণা গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন সর্বেশ্বর পাল, টুনটুনি পাখি, আমাদের প্রিয় আসিয়াদি রয়েছেন সঙ্গে, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তাঞ্জিলাল দা আপনার অনুভবী মনকে আবার ছুঁতে পারলাম। রানী ভবানী মিশ্র লিখছেন, শুনছি চৈতন্যবাবুর চিঠি খুব ভালো লাগলো। জয়ন্ত কুমার সরকার আছেন সঙ্গে, সঙ্গে আছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। তাঞ্জিলাল সিদ্দিকী লিখলেন, শুনলাম আপ্লুত হলাম, আবারও চোখের কোণ ছলছল করে উঠল। তাহিদ ভাইয়ের আত্মা শান্তি লাভ করুক। মাধবী বিশ্বাস প্রিয় পতাকাদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, চৈতন্যদার চিঠি মন ভারাক্রান্ত করে দিল। রানী ভবানী মিশ্র দিদি লিখছেন, সব চিঠি বেশ ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী মীনাক্ষী দাস যেমন শুরু করলেন তেমনই শেষ করলেন, তুলনা নেই কোনো। কত গভীর ভাবনা। সোমা মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। কবিতা মুখার্জি লিখছেন, চিঠিগুলো শুনতে শুনতে বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে। দুইতা ভাদুরী লিখছেন, চিঠি পাঠ শুনতে শুনতে কোথাও আমিও সেই ছোটবেলার বইমেলাকে ফিরে পেলাম। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, দেবালয়ের পত্রখানি হৃদয়ে হৃদয়ে জুড়ে, লীলা মজুমদার উড়ে আসে বইয়ের আকাশ পুড়ে, বইয়ের মেলায় পেলাম আমি পরিবর্তনের ইতিহাস, সব্যসাচীর কথায় কথায় হৃদয়ে যে হাঁসফাঁস। সঙ্গে রয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সব চিঠি নিজ নিজ বার্তা দিচ্ছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা তো বেশ অন্য ভাবনায় ব্যাখ্যা করলেন বিষয়টি, ভারী সুন্দর। দীপা বাগচি দিদি লিখছেন, ক্রমশই মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ঘটনা শুনতে শুনতে। তপন কুমার গোস্বামী লিখছেন, সব্যসাচীর চিঠি খুব ভালো লাগলো। মৃত্যুর গন্ধে যখন হাঁপিয়ে উঠছে প্রাণ, ঠিক তখন একেবারে অন্যরকম ভাবনায় মোড়া চিঠি নিয়ে হাজির হলো সব্যসাচী। ধন্যবাদ। তপন কাকু, মৃত্যুর ভাবনায় প্রাণ কিন্তু হারায় না। আমাদের প্রাণের কবি বলেছে তো যে মৃত্যুই সবচেয়ে সুন্দর, মৃত্যুর থেকে সুন্দর বোধহয় আর কিছু হয় না। মীনাক্ষী দাস লিখছেন, সব্যসাচীরা তার চিঠিতে ভাবনার নতুনত্ব প্রকাশ পেয়েছে। কৃতজ্ঞতা জানিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আশিস চক্রবর্তীও লিখেছেন, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে নতুনত্ব আছে, প্রকাশভঙ্গি সুন্দর, সাবলীল, অবশ্য এইভাবে ভাব প্রকাশ করেন। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন, মুকুলদার একটা চিঠি দরকার ছিল এ বিষয়ে। মুকুল রঞ্জন চক্রবর্তী, আমরা প্রতি সপ্তাহেই কিন্তু মুকুল কাকুকে মিস করি, জানাইও বারবার, আমরা অধীর অপেক্ষায় আছি মুকুল কাকুর। রানী ভবানী মিশ্র লিখছেন, রঞ্জনার চিঠি হৃদয়ে রাঙিয়ে দিয়ে গেল। হেমন্ত করাই রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে আছেন জয়ন্ত কুমার সরকার। আজ চিঠির বিষয়ই তো বিয়োগান্তক, মন ভারাক্রান্ত হয়েই যায়, সব লেখাগুলি মনোগ্রাহী, মর্মস্পর্শী। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, মৃন্ময় রায়ের চিঠি কোথায় যে নিয়ে গেল জানি না, একটা ঘোরের মতো চিঠি। সৌমেন্দ্রনাথ জানা সম্পাদক মহাশয় লিখছেন, মনটাকে বারে বারে ভারাক্রান্ত করছো কিন্তু। শিহরি জানা লিখছেন, চিঠি ও গান বাতাস ভারী করে তুলেছে। আহা, মৃন্ময়ের গানের পর আমার প্রাণের পরে গানটার প্রয়োগ অসাধারণ, লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, শুনছি বেশ লাগছে। প্রদীপ কুমার দাস, ডাক্তার প্রদীপ কুমার দাস লিখছেন, গায়িকাকে গান গাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে গাইবার সময় শ্বাসের আওয়াজটা যেন না আসে, গানের সুরটাকে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলে দেয়। অবশ্যই গায়িকা পরের বার খেয়াল রাখবেন, অবশ্যই। হেমন্ত গড়াই লিখছেন, প্রদীপবাবুর বাস্তবধর্মীর চিঠি খুব ভালো লাগলো, মর্মান্তিক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ডক্টর প্রদীপ দাস কি জীবন্তভাবে তুলে ধরলেন বিষয়টিকে, যেন দেখতে পেলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, মনের খোলস ছেড়ে বেরোচ্ছি একে একে, প্রেম আসেনি কারো মনে, বিশ্বাসই হয় না। প্রেম ভালোবাসা বেঁধে রেখেছে সবাইকে, মর্মান্তিক কিছু যে ঘটে না বা ঘটেনি জীবনে এমনও নয়। ডলি বসু লিখছেন, কি অদ্ভুতভাবে মনটা ছুঁয়ে গেল। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন, আজ প্রথম একজনকে পেলাম, তিনি প্রদীপ দাস। যেটা খারাপ লেগেছে সেটা স্পষ্ট করে জানালেন।
আমি আপনার সাথে একমত। কমেন্টে ভালোটুকুর পাশাপাশি মন্দটুকু বললে আমরা শুধরে নিতে পারি, রেডিও জংশনের অনুষ্ঠান আরও জনপ্রিয় হতে পারে। হেমন্ত গড়াই লিখছেন, চঞ্চলবাবুর চিঠি খুব সুন্দর, আহা কি কষ্টের ছবি তুলে ধরলেন অসাধারণ বর্ণনায়। দীপমালা জয়সওয়াল লিখছেন, শুনে সবার মনের বেদন ফালা ফালা হচ্ছি বারংবার। জংশন তোমার আলোচ্য বিষয় আজ জানায়, মোরে পুনঃ পুনঃ ভারী হৃদয় নিয়ে সবাই আছেন এখানে, আমি শুধু একা নই। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, কি অদ্ভুত কি সুন্দর, হৃদয় ছুঁয়ে গেল চঞ্চলদার চিঠিখানি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল কি অপূর্ব লিখলে। মৃন্ময় রায় লিখছেন, শুনছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেন একরাশ কান্না আকাশ থেকে বৃষ্টি হয়ে নামছে চিঠিগুলিতে। ডক্টর তুহিন চক্রবর্তী লিখছেন, চোখ ভিজে গেল, যেমন গান তেমনি মন ছুঁয়ে যাওয়া লেখা, অপূর্ব চঞ্চলবাবু। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, চঞ্চলের চিঠি মন ছুঁয়ে গেল। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, চঞ্চল তোমার লেখায় কষ্টের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, চঞ্চল লেখে অশ্রু দিয়ে মর্মস্পর্শী কথা, বিষাদ কথা শুনলাম আমি মনে নিয়ে ব্যথা, ব্যথা মুছতে আমি আসি, আসে আরও বন্ধু, সৌমেন্দ্রনাথ জানা দিলেন শব্দে শব্দে সিন্ধু। সৌমেন্দ্রনাথ জানাবাবুর চিঠি বরাবরের মতো সুন্দর, অন্তর্জীবনের কথা সুন্দর বর্ণনায় শুনলাম, শুভেচ্ছা রইল, লিখেছেন হেমন্ত গড়াই। অনঙ্গমোহন রায় লিখছেন, চঞ্চলবাবুর চিঠি এক সুন্দর চিত্রিত হয়েছে, গানটি খুব উপযোগী। চৈতন্য দাস দাদা লিখছেন, যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুনলাম চঞ্চল ভাইয়ের চিঠি, কবিতা বয়বে এক পূর্ণাঙ্গ চিঠি, তুমি তো একজন ভালো কবি গো ভাই, তোমার কাব্য চেতনায় আমি মুগ্ধ ভাই। তারপর সৌমেন্দ্রনাথ বাবুর চিঠিও ভালো লাগলো। আপনার এই প্রশংসা আমি আপ্লুত হলাম চৈতন্য দাস দাদা। 100-র ওপরে যিনি কবিতা লিখেছেন তিনি যদি প্রশংসা করেন ভালো তো লাগেই, তাই না? আচ্ছা, সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস, দেবকী দুলাল চক্রবর্তী রয়েছেন, অনেক বন্ধু রয়েছেন আজ আমাদের সঙ্গে। আমি সবার চিঠি পড়ে আপনাদের সবার কমেন্ট পড়ে আমি সবার আসরটা নষ্ট করব না। বন্ধুরা, একটা বিজ্ঞপ্তি জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আমাদের বইয়ের কাজ প্রায় শেষ, প্রচ্ছদও আমরা প্রকাশ করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে গিয়েছেন। সম্মেলনে যারা যারা আসছেন তাদের জন্য আমরা একটি সুদৃশ্য স্মারক ব্যবস্থা করেছি। আজ রাত্রি 12টার মধ্যে এখনও পর্যন্ত যারা আসবেন বলে ঠিক করেছেন কিন্তু জানাননি, তারা আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। আজ রাত্রি 12টার মধ্যে আমরা আপনাদের উপস্থিত পত্রবন্ধুদের সংখ্যা নিয়ে আগামী পরশুদিন মেমেন্টো অর্ডার দেব। সঙ্গে থাকুন বন্ধুরা, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজ আপনাদের সঙ্গে উপস্থাপনায় আমি চঞ্চল, বিদিশা আর ঋতুপর্ণা, চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চিঠির পরেই যে গানগুলি গেয়েছেন, আমাদের শিরোনাম সঙ্গীত গেয়েছেন সুপর্ণা চট্টোপাধ্যায়, অনুষ্ঠান শুরুর মনপুরা গানটি গেয়েছিলেন প্রত্যুষা মণ্ডল। আমরা চলে যাব পরবর্তী চিঠিতে। এবারের চিঠিটি পাঠিয়েছেন আশিয়া খাতুন, মেঘনাদ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। ওগো আমার প্রিয় পত্রালী, তোমার বার্তা তো এখন দেশ থেকে দেশান্তরে পৌঁছে যাচ্ছে, জীবনের ওপারেও কি যায়? আজ আমার এই বার্তাটুকু একটু পৌঁছে দেবে গো পত্রালী? হ্যাঁ গো, কেমন আছো তুমি? আজ 114 দিন হয়ে গেল তুমি আমায় কিছু না বলে হঠাৎ করে চলে গেলে। খুব কি তাড়া ছিল তোমার? এমন করে কি চলে যেতে হয়? তোমার বুকের ব্যথাটা কি আমার ভালোবাসার থেকেও বেশি ছিল? হয়তো তাই, না হলে একবার ভাবলে না আমার কথা, যাকে তুমি 29 বছরে কখনো 14 ঘন্টা না দেখতে পেলে ছটফট করেছো? একবার ভাবলে না আমাদের আদরের কন্যার কথা, যাকে ঘিরে ছিল আমাদের নিত্যদিনের স্বপ্ন দেখা? একবার ভাবলে না আমাদের ভালোবাসায় মোড়ানো সোনার সংসারের কথা? তোমার অভাবে আমাদের সোনার সংসার আজ তার ঝকঝকে সোনালি রং হারিয়ে ধূসর মরুভূমির গল্প গাথা নামক আর্ট ফিল্মের ফ্যাকাশে পটভূমির রূপ নিয়েছে।
তা কি তুমি জানো? আর আমি সেই আর্ট ফিল্মের বিনা মেকআপের সফল নায়িকা, যাকে তুমি আধার ভোটার পরিচয়পত্র ছাড়া চিনতেই পারবে না যে কদিন আগে ছিল তোমার সোনার সংসারের ঘরণী। খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। তুমি সেই পরশ পাথর যার সন্ধানে এক পা করে এগিয়ে চলেছি আমিও। এইবার কিন্তু দেখা হলেই কি করব জানো তো? শুধু ঝগড়া আর ঝগড়া। এটা তো হয়নি আমাদের 29 বছরে। ভালোবাসা একদম না, ও শুধুমাত্র কষ্টই দেয়, শুধুই কষ্ট, কষ্ট আর কষ্ট। চিঠিটি পাঠিয়েছিলেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহা পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। এবারের চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, কুঁচ বরণ কন্যা, মেঘ বরণ কেশ, বুকে কুশন গুঁজে দ্রুত লয়ে চলেছে খাতা পেনের আঁকিবুকি। আলতো হাতটা পিঠের ওপর চালাতে কোনো প্রতিক্রিয়া নেই। ফিরে এলাম রান্নায়। খানিক পরে এসে জড়িয়ে ধরে হির হির করে নিয়ে বসার ঘরে। বলে, কি জানতে চাও? সোহাগ পাকিয়ে বলি, আমার পাগলি, কবিতা প্রেমী কন্যে খাতায় লেখো, ওখান থেকে সব জানবো, বলবো। কিন্তু বন্ধু, বড় মর্মবেদী বিষয়। অন্তরের অন্তঃস্থল নিংড়ে বেরিয়ে আসে। সে চলে গেল, সে চলে গেল, বলে গেল না। জাগতিক নিয়মে দৃশ্যপটের বাইরে থেকে জীবের আসা যাওয়া নিয়ন্ত্রণ অদৃশ্য এক শক্তির। আবার এই জীবন যখন সংসারের মধ্যে প্রবেশ করে, জড়িয়ে পড়ে নানাবিধ নিয়ম নীতির টোরে। ঘুণাক্ষরে বুঝতে পারে না এগুলি হলো বাস্তব অভিনয়। মঞ্চে যা অভিনীত হয় তার অবিকল। এই কুশীলবরা যখন সংসার রূপ মঞ্চ থেকে প্রস্থান করে, পরিণত বয়সের হলে ডাক্তারবাবুরা কিছুটা নিদান দিতে পারেন, তবে উল্টোটা হলে নৈব নৈব চ। দু চোখে মুঠো মুঠো রঙিন স্বপ্ন নিয়ে শুরু করেছিল যাপন বিধি। ছোট্ট পরিসরে পেয়েছিল হাতের নাগালে সুখ স্বাচ্ছন্দ্যের চাবিকাঠি। তারপর কোথা থেকে কি যে হলো, এক রাস কৃষ্ণ মেঘ এসে ঢেকে দিল, সব তছনছ। পাগলি মুঠো ভাসিয়েছিল অনর্গল। মনের দূরত্ব নয়, শত যোজন দূরত্ব সড়কের। ভুলের মাসুল গুণে সে হলো অন্তর্হিত। অযুত নিযুত প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি শূন্যের পানে চেয়ে। কেউ তো এলো না উত্তরের ডালি সাজিয়ে।
শ্রীমুখ নীলকণ্ঠ হয়ে অমৃত গরল সব নিয়ে চলে গেল, বলে গেল না। দরদি মনের এক রাস উষ্ণ শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। প্রিয় পত্রালী, প্রায় 40 বছর গৃহ শিক্ষকতার সুবাদে বেশ কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীকে পড়ানোর অভিজ্ঞতা হয়েছে আমার। তবে একই পরিবারে একাধিক মেধাবী ছাত্র বা ছাত্রী পাওয়ার ঘটনা সচরাচর ঘটে না। বিরল প্রায় এমন একজোড়া সহোদর ভাই ছিল, সন্দীপ ও সুদীপ্ত। ওদের পড়ানোর সময় একটা তৃপ্তি সুখ অনুভব করতাম। পরবর্তী সময়ে দুজনেই পিএইচডি করে এবং সন্দীপ কলকাতার একটি নামী মহাবিদ্যালয়ে অধ্যাপনা করতে থাকে। সুদীপ্ত প্রথমে বিদেশে গবেষক হিসেবে এবং পরে লখনৌতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গবেষক অধ্যাপক হিসেবে যোগ দেয়। শেষবার দু ভাইকে একসাথে দেখেছিলাম বেশ কয়েক বছর আগে সুদীপ্তের বিয়ের অনুষ্ঠানে। গবেষক হিসেবে সুদীপ্তর সাফল্য আন্তর্জাতিক স্তরেও সমাদৃত হয়। প্রত্যক্ষ সাক্ষাৎ না হলেও দূরভাষে দীর্ঘক্ষণ নানা বিষয়ে আলোচনা হতো আমাদের, নিতান্ত ঘরোয়া বিষয় থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত। মাঝে মাঝে আমাকে ফোন করে বলতো, স্যার, দীঘাতে আপনার বাড়ির কাছাকাছি একটা জমি দেখে দিন না, অবসর নিয়ে ওখানেই থাকবো আমি। হেসে বলতাম, সে তো অনেক দেরি, ততদিনে তোর মতিগতি বদলে যেতেও পারে। গত দুর্গাপূজার দিন 15 আগে ফোন করে বলল, স্যার, জানুয়ারির প্রথম সপ্তাহে সপরিবারে দীঘা যাব, আপনার বাড়িতে অবশ্যই যাচ্ছি। শেষবার ওর কাছ থেকে একটা বার্তা পেয়েছিলাম বিজয়া দশমীর পর। শুভ বিজয়ার প্রণাম নেবেন স্যার। গত নভেম্বর ডিসেম্বরে আর কোনো যোগাযোগ হয়নি। জানুয়ারির প্রথম সপ্তাহেই সন্দীপ ফোন করে কাঁদতে কাঁদতে জানালো, স্যার, ভাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। স্তব্ধ বিমূঢ় আমি, কি বলবো, ভাষা খুঁজে পাইনি। যে সময়ে সে এখানে আসবে বলেছিল, সেই সময়ে কাউকে কিছু না বলে চলে গেল না ফেরার দেশে। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি কারবালা মাঠ, কৃষ্ণনগর, ঘূর্ণি, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, তখন আমি 18। বিয়ের দিন সকালে বাবার বুকে মাথা রেখেছিলাম। আমার মাথায় হাত রেখে বাবা বলেছিল, কাজ তো কিছু শিখলে না, মন দিয়ে সংসার করো। আমি বললাম, ভালোই হবে, তাড়িয়ে দিলে তোমার কাছে চলে আসব। বাবা বলেছিল, আমি যে চিরদিন থাকবো না মা। বাবার মুখে হাত চাপা দিয়ে বলেছিলাম, না, কারো বাবা মা মারা যায় না। শুনে বাবা অঝরে কেঁদেছিল, বলেছিল, তুমি কি ছেলে মানুষই রয়ে যাবে? বন্ধু পত্রালী, আমাকে জন্ম দেওয়ার পরই আমার মা মানসিক ভারসাম্যহীনা। বাবার মমতা, আদর আর প্রশ্রয়ে আমি এক আহ্লাদি মেয়ে। শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাবাকে বললাম, বাবা, তোমাকে একটা মিহি সুতোর ধুতি দিতে চাই। বাবা বলল, তুমি কি করে বুঝলে আমার এই ইচ্ছেটার কথা? ফর্সা লম্বা মানুষটা সাদা ধুতি পাঞ্জাবিতে নিপাট বাঙালি, খাদ্যরসিক মানুষ। বাবা কদিনের জন্য কলকাতায় দাদার বাড়ি গেল। দিন 15 পর দাদার টেলিগ্রাম পেলাম, ফাদার সিরিয়াস, কাম সুন। অন্ধকার লাগছে চারিদিক, বুঝতে পারছি না কি হতে চলেছে। দাদা আমাকে পাশে ডেকে বলল, বাবার ক্যান্সার, অবস্থা ভালো নয়। কান্নাকাটি করা যাবে না, মনকে বুঝতে।
একবেলাও বাবাকে ছেড়ে থাকিনি। মনের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অশনি সংকেত। চলে এলাম বাড়ি। 10 দিন পরে বাবার নিথর দেহটা কৃষ্ণনগরে ফিরে এলো। কথা বন্ধ হয়ে গেল আমার, গলার কাছে একটা দলা আটকে। বাবাকে বলতে চাইছিলাম, বাবা আমি তোমার অযোগ্য মেয়ে, ধরে রাখতে পারলাম না। মৃত্যু শয্যায় বাবা বলেছিল, আর 5টা বছর বাঁচবো না। চলে যাবে তা বাবা ভাবেনি। পত্রালি মিহি সুতোর ধুতিটা আমি দিতে পেরেছিলাম। বাবার নিথর দেহটা ঢেকে দিয়েছিলাম শখের ধুতিটা দিয়ে। বাবাকে নিয়ে ওরা চলে গেছিল। অপলক চেয়েছিলাম সেই পথে। চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি কারবালা মাঠ, কৃষ্ণনগর, ঘূর্ণি, নদিয়া, সূচক 741103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। বন্ধু পত্রালি, এক অব্যক্ত যন্ত্রণা নিয়ে তোমায় চিঠি লিখছি। দীর্ঘ 12 বছর আগে মানুষটা আমায় ফেলে অজানা লোকে চলে গেছে। তবু মনে হয় এই তো সেদিনের কথা। ছোট ছোট আশা, মান, অভিমান, হাসি, কান্নার মধ্যে এগিয়ে চলেছিল সাংসারিক জীবন। শপথ করেছিলাম সারা জীবন পরস্পরের পাশে থেকে সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেব। আমার স্বামী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। বিয়ের পরও বাবার বাড়িতে অনেক দায়িত্ব পালন করতে হতো। তার জন্য আমাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। নিজেদের 2 সন্তান, তাদের মানুষ করব, একটা বাড়ি করব, এটা স্বপ্ন ছিল। পরবর্তীকালে ছেলেরা প্রতিষ্ঠিত হলো, নিজস্ব বাড়ি করতে পারলাম। সুখে দুঃখে দিন কেটে যাওয়ার মাঝেই ছন্দপতন। আমার স্বামী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলেন। সমস্ত রকম চিকিৎসা ব্যর্থ হলো। মৃত্যুর 3 দিন আগে কথা বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলার আপ্রাণ চেষ্টা করত, কিন্তু পারত না। তারপর ঘুমের মধ্যেই চলে গেল চিরঘুমের দেশে। চাকরির পাশাপাশি নানা সামাজিক কাজেও ও যুক্ত থাকত। সেই জন্য প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কত মানুষ ছুটে এসেছিল তাদের প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখতে। কোথাও যাওয়ার আগে বলতো আসছি। ফুল মালায় সাজিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সেদিন আর বলল না আসছি। আজ জীবন সায়ান্নে এসে ভাবি কত কথাই তো অসম্পূর্ণ রয়ে গেল। সে যে চলে গেল, যাওয়ার সময় বলে গেল না। লিখেছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নতুন বন্ধু বাসুদেব মণ্ডল, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালি, এটি এমন একটি বিষয় যা বহুদিনের ভুলে থাকা স্মৃতিকে উস্কে দেয়। আজ সেই কাহিনী বলছি। আমাদের গ্রামে এক বনেদি সচ্ছল পরিবারের বাস। কৃষিকার্য করেই সংসার চলে। বাড়ির গিন্নিমার পরিচালন ক্ষমতাও চমৎকৃত। তাঁর সুখের সংসার। সন্ধ্যাবেলায় মেটে ঘরের বৈঠকখানায় পাশের গ্রামের ধার্মিক ব্যক্তি হাজারি দাদা এসে মহাভারত পাঠ করতেন, দেশ ভ্রমণের গল্প বলতেন। সকল ভক্তদের সঙ্গে গিন্নিমাও পাঠ শ্রবণ করতেন। হ্যারিকেনের আলোতে নামাবলী গায়ে, কপালে তিলক, জলচৌকিতে পূর্ণ ঘট, রেকাবিতে ফুল বাতাসা। সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। সকলে মোহিত হয়ে পাঠ শ্রবণ করতেন।
একবার সকলে আলোচনা করে পঞ্জিকাতে শুভ দিন দেখে দোলযাত্রার কদিন আগে সামান্য কিছু জিনিসপত্র নিজ নিজ চটের ব্যাগে নিয়ে রওনা হলেন বৃন্দাবন মথুরা দর্শনে। বৃন্দাবনে পান্ডা লালাজির যাত্রী নিবাসে উঠলেন রাধাকৃষ্ণের নাম স্মরণ করে। লালাজি দাদার সঙ্গে কথা বলে। গোবিন্দ, গোপীনাথ, বঙ্কুবিহারী, জয়পুর মন্দির, রাধা গোবিন্দ জিউ মন্দির দর্শন করিয়ে পূজা দিয়ে প্রসাদ পাইয়ে তৃপ্তি লাভ করালেন। যার সঙ্গে দেখা হয় রাধে রাধে বলে নমস্কার করে। মদনমোহন মন্দিরে সন্ধ্যারতি দর্শনে সবাই গেলেন, কিন্তু ফেরার সময় গিন্নিমাকে আর খুঁজে পাওয়া গেল না। লালাজি দাদা পুলিশের সাহায্য নিয়ে 2 দিন 3 দিন ধরে অনেক খোঁজ খবর করলেন, খুঁজে পাওয়া গেল না। গিন্নিমাকে হারিয়ে অশ্রুসিক্ত নয়নে ভাঙা মনে সকলের দেশে ফিরলেন। সবাই সব শুনে কান্নাকাটি শুরু করে দিলেন। ছেলেদের চেষ্টায় ত্রুটি ছিল না। লোকজন পাঠিয়ে বহু খোঁজ করেও মাকে খুঁজে পায়নি। সব আশা ত্যাগ করে শোকে দুঃখে ভারাক্রান্ত পরিবার 12 বছর পর গুরু পুরোহিতের আজ্ঞায় শ্রাদ্ধ শান্তি করে। সেই পরিবারের মানুষজন আজও চাপা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। সুখের সংসারে দুঃখ দিয়ে সে চলে গেল, বলে গেল না। চিঠি লিখেছিলেন নতুন বন্ধু বাসুদেব মণ্ডল, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। নতুন বন্ধু আপনাকে স্বাগত জানাই পথচারী পরিবারে। এবারের চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় পত্রালী, জীবন থেকে একটু একটু করে অতীতের স্বর্ণোজ্জ্বল দিনগুলি যে কিভাবে চলে গেল বুঝতেই পারিনি, কিন্তু কখনো বলে গেল না যে তারা আর ফিরে আসবে না। কোথায় চলে গেল সেই লালু, বুলু, নিতাই, কাজলেরা, যাদের সাথে দিনের অধিকাংশ সময় কেটে যেত লাট্টু, গুলি খেলায়, নীল আকাশে ঘুড়ি ওড়ানোর মাতামাতিতে? কোথায় গেল সেই রাত জেগে সকলে দল বেঁধে খোলা মাঠে যাত্রা, সার্কাস দেখা, মজা করার দিনগুলি? মনে পড়ে বাড়ির সামনেই হতো একটি বাড়িতে দুর্গাপূজা। এখনো ভুলতে পারি না বাল্যবন্ধুদের নিয়ে সেই পূজার মহা আনন্দের দিনগুলিকে। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম নীল আকাশ থেকে মিঠে সোনার রোদ এসে ভরিয়ে দিচ্ছে কেমন গাছপালাকে। ঘাসের আগায় দেখতাম শিশিরের বিন্দুকে। ঢাক বাজতে শুনতাম পূজার আঙিনায়। মাইকে ভেসে আসতো এখনো সমান জনপ্রিয় সেই গানটি, মান্নাদের, এই শহর থেকে আরো আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, বা কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। আসরের নববর্ষার অঝোর ধারাতে আমি বাল্যবন্ধুদের নিয়ে খেলার মাঠে হারিয়ে যেতাম জল কাদা মেখে উদ্দাম হয়ে বল খেলায় বা কখনো কানামাছি, চোর পুলিশ খেলায়। তবে এসেছিল জীবনে একজন, যে ধূমকেতুর মতোই এসেছিল, আবার কখন যেন হারিয়েও গিয়েছিল। তার সেই নীল নয়নের বাঁকা চাহনি, কথার মদিরতা এখনো যেন আমাকে আবেশ করে দেয়। এরা সবাই চলে গেল, কিন্তু কিন্তু কিছুই বলে গেল না। চিঠিটি পাঠিয়েছিলেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। দীপমালা জয়সওয়াল লিখছেন, চোখের জল আর বাঁধ মানে না, শুনে পত্রালীর বিরহ বেদনা। জানি মরণী চরম সত্য, তবুও বোঝে না অবুঝে মন। কল্পনা চ্যাটার্জি দিদি লিখছেন, একই বিষয়ে বিভিন্ন ভাবনার চিঠি চঞ্চল বিদিশা ও ঋতুপর্ণার কণ্ঠে মন ছুঁয়ে যাচ্ছে। সর্বেশ্বর পাল লিখছেন, সব চিঠি স্মৃতি সুধায় ভরা বিরহ কাব্য। সত্যি সবার দুঃসহ স্মৃতি কাব্য মন ভারাক্রান্ত করে তুলছে। কাশীনাথ মণ্ডল লিখছেন, সব চিঠির লেখা ভালো।
হেমন্ত গড়াই লিখছেন আসিয়া খাতুনের চিঠি বরাবরের মতো সুন্দর, কাব্যময়, মর্মান্তিক চিঠি, শুভেচ্ছা রইল। তানজিলাল সিদ্দিকী লিখছেন আসিয়া দিদির চিঠি খুব আন্তরিক, খুব আপন শব্দ, দিদিকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, এ কষ্ট লাঘব হবেই হবে, হবেই হবে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আসিয়াদি নিজেও কেঁদেছেন লেখার সময়, শোনার সময় আমিও কাঁদলাম। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন আসিয়াদির চিঠিতে কত যে মায়া, কত যে ভালোবাসা। আশিস চক্রবর্তী লিখছেন আসিয়া খাতুনের চিঠি মন ভারাক্রান্ত করল, হৃদয় যেন খান খান হয়ে গেল। দেবকীদুলাল চক্রবর্তী লিখছেন আসিয়া খাতুনের লেখা ভালো লাগলো। আলপনা চ্যাটার্জি লিখছেন আসিয়া বন্ধুর চিঠি শুনে চোখে জল এসে গেল, মন খারাপ হয়ে গেল। চৈতন্য দাস দাদা লিখছেন আসিয়া দিদির চিঠি ভালো লাগলো, ধন্যবাদ দিদি। আর চঞ্চল ভাই, আমার কবিতার সংখ্যা 100 নয়, 10,000-এর ওপর কবিতা লেখা হয়েছে গত 30 বছরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 10,000। হেমন্ত গড়াই লিখছেন শ্রীহরিবাবু কি সুন্দর বর্ণনা করলেন গৃহ শিক্ষকতার জীবনের কথা, হঠাৎ কষ্টের কথা উঠে এলো, খুব কষ্ট লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন যদি পত্রালি এই বিষয় না রাখতো তাহলে শ্রদ্ধেয় শ্রীহরি জানার এই অভিজ্ঞতা কোথায় পেতাম। শ্রীহরি জানা লিখছেন এক চুলো অতিরঞ্জন নেই এতে, ধন্যবাদ আপনাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন পতাকা দিয়ে আপনার চিঠি শুনে আমারও গলার কাছে কি একটা যেন অনুভব করছি। ঋতুপর্ণা অপূর্ব পড়লেন এই চিঠি। তাজিলাল সিদ্দিকী কাকু লিখছেন ভালো লাগছে, সব পত্রকারদের জন্য রইল শুভকামনা, শুভেচ্ছা। দেবকী দুলাল চক্রবর্তী লিখছেন বাচিক শিল্পীদের শুভেচ্ছা জানাই, অপূর্ব বাচনভঙ্গি। দেবকী দুলাল চক্রবর্তী আমাদের নতুন বন্ধু না। দেবকী দুলাল বাবু, আমরা কিন্তু কেউ বাচিক শিল্পী নই, আমরা ভালোবেসে আপনাদের লেখা পড়ি, আপনাদের মনের কথা হাওয়ায় ভাষাই। পিনাকি চরণ দে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রবিউল ইসলাম লিখছেন রামপুরহাট থেকে শুনছি এবং শেষ পর্যন্ত থাকবো, পত্রালি কিন্তু আপনার পত্রের অপেক্ষায়। আলপনা চ্যাটার্জি লিখছেন একই বিষয়ে বিভিন্ন ভাবনার চিঠি, চঞ্চল বিদিশা ঋতুপর্ণার কণ্ঠে মন ছুঁয়ে যাচ্ছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন সে তো গেল চলে, গেল না তো বলে, এমনই কাজ করলে বন্ধু কেমনিতে চলে, জংশন তার কাজ করে করে বলে কহে, তাই তো এই মাঘের রাতে অনেক বন্ধু রহে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি লিখছেন শীতের রাত ভরে যায় বেদনার কথাতে, চোখের কোল ভিজে ওঠে নীরব জলধারাতে। সুন্দর পাঠ, এবং আমাদের পত্রবন্ধুরাও কত সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখেন। বন্ধুরা, আগামীকাল রবিবার দুপুর 3টের সময় আমাদের শিশুদের রেডিওমুখী করার উদ্দেশ্যে যেই অনুষ্ঠান ঠাকুরদার ঝুলি, আর এবার 46তম পর্বের গল্প লিখেছেন রঞ্জনা বসু, গল্পের নাম কুসুমপুরের কদমতলা। বাসুদেব মণ্ডল লিখছেন দুর্ভাগ্য আমি থাকতে পারিনি, রুগী নিয়ে বাইরে ছিলাম। বাসুদেববাবু গতকাল থেকে আমায় বার্তা পাঠাচ্ছিলেন আমি কালকে থাকবো, কিন্তু দুর্ভাগ্যবশত উনি থাকতে পারেননি। বাসুদেববাবু, আপনার চিঠি পড়া হয়েছে আজ, আপনি এখনও চিঠি বাকি আছে, আপনি থাকুন শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, সত্যি এবারে যে চিঠি পড়তে পড়তে আমাদেরও কিন্তু গলা বুঝে আসছে। যাই হোক, আমাদের তো দেখা হচ্ছেই বার্ষিক মিলন মেলায়, তাই না? আপনারা তো জানিয়ে দিয়েছেন আপনারা আসছেন, আমি জানিয়ে দিয়েছি আমি আসছি। দেখা হচ্ছে বন্ধুরা 20শে ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে। শুনছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান লাইভে পত্রালি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। লক্ষণদাস ঠাকুরা লিখছেন সব চিঠি মন ভারাক্রান্ত করে দিল। আমরা যাই আরেকটু হৃদয় ভারাক্রান্ত করতে পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি লিখছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বজরা,
জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, 1992 সালের 2রা মে মেজিয়া থানার কাঁসাই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সহকারী শিক্ষক পদে যোগদান করেছিলাম। বাড়ি থেকে স্কুলটি ছিল যোজনখানেক দূরে। অগত্যা সেখানে থাকতে হতো। আমি একাকী গ্রাম্য অভিভাবক দয়াময় মাঝির বৈঠকখানায় নিরাপদে থাকার আশ্রয় পেয়েছিলাম। দুপুরের স্কুলের কর্ম সুচারুরূপে সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার সময় এবং প্রত্যহ সকালে গ্রামের প্রাথমিক স্তরের ও মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের টিউশনি পড়াতাম। থাকতে থাকতে গ্রামখানা নিজের গ্রামবৎ হয়ে গেল। যুবকদের সাথে রাতে রিহার্সাল দিয়ে পৌরাণিক ও সামাজিক যাত্রাপালায় অভিনয় করতাম লক্ষ্মী পুজোর সময়। রেলপথ নির্মাণে আগত ডোজার চালক বন্ধুর ভালোবাসায় ডোজার চালিয়ে একটি প্রশস্ত খেলার মাঠ তৈরি করিয়ে নিয়মিত খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছিলাম। এভাবে স্বল্প দিনের মাথায় গ্রামের সবার মন জয় করে নিতে পেরেছিলাম। আমার হাতে গড়া অনেক ছাত্র এখন শিক্ষক ব্রতে কর্মরত, কিন্তু আমার বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার স্বার্থ আমি বিনে বৃন্দাবন অন্ধকার। তাই কাউকে না জানিয়েই বদলির দরখাস্ত করেছিলাম গ্রামের কাছাকাছি এক স্কুলে। সেই অনুযায়ী ট্রান্সফারের আদেশনামা হাতে পেতে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে কাগজপত্রাদি তৈরি করিয়ে নিয়েছিলাম। 7ই অক্টোবর প্রথমার্ধের ক্লাসের পর যখন সকল ছাত্র ছাত্রী, অভিভাবক, গ্রামের সব ভালোবাসার মানুষেরা জানতে পারল তাদের শিক্ষক চলে যাবেন, সেদিনের বিদায় লগ্নে কি করুণ দৃশ্য। ছাত্র ছাত্রীরা যত কাঁদে, গ্রামবাসীরাও তত কাঁদে, আমার মনও ততই কাঁদে। আসার পর গ্রামের লোকজন সহ দয়াময় মাঝিরা সমস্বরে বলেছিলেন, সে চলে গেল, বলে গেল না। কথিকাটি যেন ছোট গল্পবৎ, শেষ হয়েও না হইল শেষ। চিঠি লিখেছিলেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া 722155 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। আচমকা খবরটা পেতেই বুকখানা চুর চুর হয়ে গেল। অভিশপ্ত বিষ কেড়ে নিয়ে গেছে তাকেও। একসাথে বেড়ে ওঠা সহোদর ভাই বোনের একজন নেই হয়ে গেল। ভাই ফোঁটার বিকেলে শেষ সাক্ষাতের মুহূর্তটা আজও চোখের সামনে অভ্রের মতো ঝলমল করছে। আর পাবো না সেই হাসি। করোনার বাড়বাড়ন্তের জন্যে ভাই ফোঁটা হয়নি, তাই ফোনে বলেছিলাম ভেতরে যাব না, তুমি একটু দরজায় আসবে, গিফটগুলো দিয়েই চলে আসবো, ভয় নেই, আমরা সবাই সুস্থই আছি। সেই বিকেলের দেখাই যে শেষ দেখা হবে কল্পনাও করিনি। আমার 4 বছরের বড় ছোটদা, মুখে মুখে অন্তমিলের ছড়া তার কাছেই শেখা। ছোটদা আমার শাসক, রক্ষক, সব কিছু। আমার পুতুল ছেলের বিয়েতে প্রথম বরযাত্রী। খেলার মাঠে সন্ধে নেমে গেলে কত বকাঝকা। আবার বাবাকে লুকিয়ে ম্যাটিনি শোয়ের টিকিট কেটে আনা, সেও ওই ছোটদাটাই। ডিগ্রিধারী বেকার যুবক,
বুকে অগাধ যন্ত্রণা লুকিয়ে রঙ্গ তামাশায় মাতিয়ে রাখত। বন্ধুবাজ দুর্নামে বাবা অশান্তি করত, রাতে দরজা না খোলার হুমকিও দিত। ডেকে ডেকে গভীর রাতে ফিরে যেত বন্ধুর বাড়ি। চোখের জলে দেখতাম রাস্তার বাঁকে তার মিলিয়ে যাওয়া। কিন্তু এবারের চিঠিটি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/বি, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি, সূচক 712202 থেকে। পত্রসখা পত্রালি। আমার নিজের প্রেম গাথা নয়, কিন্তু আমার ছাত্র জীবনের একটা ঘটনা বেশ মনে পড়ে, যার সঙ্গে তোমার এই মাসের বিষয়টার মিল খুঁজে পাচ্ছি। 1972-73 সালের ঘটনা। আমাদের পাড়ায় নৈশ পাহারার কারণে অনেক ঘটনার সাক্ষী থাকতে হতো, যা ওই পাহারা দেওয়ার দায়িত্বের মধ্যে আসে না। হঠাৎ এক উড়িয়া পানের দোকানের মালিক তার কন্যা সম একজনকে নিয়ে এসে বলল, মেয়েটি অনাথ, বাবা মাকে হারিয়ে বাংলাদেশ থেকে এসেছে, আর ওই দোকানদার তাকে বিয়ে করতে চায়। পাত্রীয় সম্মত, আর আয়োজনটা আমাদের করতে হবে। পাড়ার বড়দের মতামত নিয়ে বিয়েটা সারা হলো। কিন্তু মাস 6 পরে ওই পান ব্যবসায়ী এসে অভিযোগ করলেন তার বিবাহিতা স্ত্রী অল্প বয়সী একটা খরিদ্দারের সাথে পালিয়েছে। অর্থাৎ সে চলে গেল, বলে গেল না। আমাদের আক্ষেপ ছাড়া কিছুই করার ছিল না। মাসখানেক পরে ওই ব্যবসায়ী আবার আমাদের কাছে হাজির, সঙ্গে মধ্যবয়সী এক মহিলা আর 6-7 বছরের একটা শিশুপুত্র। তার অনুরোধ, বাংলাদেশচ্যুত ওই দুজনকে সে আশ্রয় দিতে চায়, আর বিয়ে করতেও তার আপত্তি নেই। পাড়ার সবাইকে বলে আবার বিয়ের আয়োজন হলো। অবশ্য তারপরে সুখেই ওদের সংসার চলছিল। ছেলেটাকেও আমাদের কথা মতো স্কুলে ভর্তি করিয়েছিল। কয়েক বছর পরে আমরাও কর্মজীবনে প্রবেশ করেছি। নৈশ পাহারা এখন আর হয় না। খবর পেলাম ওই পানের দোকানদার লোকান্তরিত হয়েছে। তার বিধবা স্ত্রী আর কোনো অবলম্বন না পেয়ে গৃহ পরিচারিকার কাজে লেগেছে। আমাকে চিনত, তাই একদিন আক্ষেপের সুর ঝরে পড়ল। আমায় দেখে বলল, দাদা, সুস্থ সবল লোকটা হঠাৎ চলে যাবে একদম বুঝে উঠতে পারিনি। অর্থাৎ এখানেও সে চলে গেল, বলে গেল না। চিঠিটি পাঠিয়েছিলেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/বি, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি, সূচক 712202 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন শুক্তি ঘোষ, 17-বি, তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। পত্রালি। রঙের প্লাবনে ভরা বসন্তের উচ্ছল রূপ নিয়েই আমার জীবনে তার পদার্পণ। চৈত্র বনে শিমুল তুলোর মতো কত ভালো লাগা উড়ে উড়ে বেড়ায়। কোকিলের সাথী সোহাগী আরতি তারও মনের গোপন মণিকোঠায়। কান পেতে চোখ মেলে সে সজাগ, দৃষ্টিবিহীন বৈশাখী দিনের মতোই তার দাপট। গ্রীষ্মের গাছে গাছে পাখিদের বুফে পার্টিতে পিপাসার্ত চাতকের মতো খুঁজে বেড়ায় বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ়ের মালা। শরীরে শ্যামল সুধা বিদ্যুতের রূপ নিয়ে অজানাকে বশ করার অপেক্ষায় অধীর। মনের মানুষ লুকিয়ে আসে, সে অভিজ্ঞতা তখন তার হয়নি। ঝড়ো ঝড়ো অস্থির হাওয়ার দিনে তাকে চিনে নিতে হয়, সে জানে না। কস্তুরী মৃগের মতো আপন গন্ধে সব ঢেকে দেয় অজান্তেই। অভিমান হলে মন মুখ জল ভরা কালো মেঘ থমথমে। আবার যখন খুশির খেয়াল, তখন কাশ বনে তুফান তোলা হাওয়ার লুটোপুটি।
হেমন্তের ছাতিম গন্ধ মনের নির্যাসটুকু নিংড়ে বিদায় বার্তার সূচনা করে বোঝে না পৌষে পাকা ফসল ভরা ডালা দেখেও অনুমান করতে অক্ষম। সব শেষের পথে খাঁ খাঁ মাঠ দেখে সম্বিত ফেরে স্বগতোক্তি করে, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বয়ে যেত অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি। বসন্তের বাতাসটুকুর মতো সে কোথায় গেল, ফিরে এলো না। সে চলে গেল, বলে গেল না। সে আর কেউ নয়, সে আমার একান্ত আপন, আমার গতি, আমার যৌবন। ঘুম ঘুম চাঁদ শুভেচ্ছায় চিঠি লিখেছিলেন শক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 GT রোড, যাত্রা শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। আচমকা খবরটা পেতেই বুকখানা চুর চুর হয়ে গেল। অভিশপ্ত বিষ কেড়ে নিয়ে গেছে তাকেও। একসাথে বেড়ে ওঠা সহোদর ভাই বোনের একজন নেই হয়ে গেল। ভাই ফোঁটার বিকেলে শেষ সাক্ষাতের মুহূর্তটা আজও চোখের সামনে অভ্রের মতো ঝলমল করছে। আর পাবো না সেই হাসি। করোনার বাড়বাড়ন্তের জন্যে ভাই ফোঁটা হয়নি, তাই ফোনে বলেছিলাম ভেতরে যাব না, তুমি একটু দরজায় আসবে, গিফটগুলো দিয়েই চলে আসব। ভয় নেই, আমরা সবাই সুস্থই আছি। সেই বিকেলের দেখাই যে শেষ দেখা হবে কল্পনাও করিনি। আমার 4 বছরের বড় ছোটদা, মুখে মুখে অন্তমিলের ছড়া তার কাছেই শেখা। ছোটদা আমার শাসক, রক্ষক, সব কিছু। আমার পুতুল ছেলের বিয়েতে প্রথম বরযাত্রী। খেলার মাঠে সন্ধে নেমে গেলে কত বকাঝকা। আবার বাবাকে লুকিয়ে ম্যাটিনি শোয়ের টিকিট কেটে আনা, সেও ওই ছোটদাটাই। ডিগ্রিধারী বেকার যুবক, বুকে অগাধ যন্ত্রণা লুকিয়ে রঙ্গ তামাশায় মাতিয়ে রাখত। বন্ধুবাজ দুর্নামে বাবা অশান্তি করত, রাতে দরজা না খোলার হুমকিও দিত। ডেকে ডেকে গভীর রাতে ফিরে যেত বন্ধুর বাড়ি। চোখের জলে দেখতাম রাস্তার বাঁকে তার মিলিয়ে যাওয়া। ঠিক 5 দেউলি, গজিরাদাসপুর, পান্ডুয়া, হুগলি, সূচক 712146 থেকে পাঠিয়েছেন অনিতা মণ্ডল। প্রিয় পত্রালী, আমরা অপেক্ষা করে থাকি শনি ও রবিবারের রাত 9টার জন্য, কারণ সেই সময়টা তোমরা আমাদের লেখা চিঠিগুলি পাঠ করো। এবারের বিষয়, সে চলে গেল, বলে গেল না। শুনে মনে পড়ে গেল শৈলেন কাকুর কথা। সে মানুষ হিসেবে খুব ভালো ছিল। 2 ছেলে আর স্বামী স্ত্রীতে মিলে খুব ভালোই সংসার কাটছিল তাদের। শৈলেন কাকু ছিলেন খুব গরিব, কিন্তু তার বাড়ি হবে, গাড়ি হবে, এটাই ছিল স্বপ্ন। কিন্তু এগুলো তার কিভাবে হবে, এই নিয়ে সে খুব চিন্তা করত। আর সেই চিন্তা করে তার মাথায় চাপ পড়ত।
এইভাবে চলতে চলতে সে একদিন মানসিক রোগীতে পরিণত হলো। হঠাৎ একদিন সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তাকে দেখতে না পেয়ে সবাই ভাবলো কাছে পিঠে কোথাও হয়তো গেছে, ঠিক ফিরে আসবে। কিন্তু সময় পেরিয়ে যেতে থাকে, সে আর ফিরে না। ছেলেরা খুঁজতে খুঁজতে জানতে পারল তাকে নাকি অটো চেপে যেতে দেখা গেছে। তারপরই জোর খোঁজাখুঁজি আরম্ভ হলো। হসপিটাল, পুলিশ স্টেশন, আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজ নেওয়ার পরও তার সন্ধান মিলল না। এখন প্রায় 3-4 বছর কেটে গেল। আমরা পরিবারের সকলে একদিন ট্রেনে করে বেড়াতে যাচ্ছিলাম। ট্রেন থেকে নেমে একটু এগোতেই দেখি স্টেশনে সেই শৈলেন কাকু। আমি চিৎকার করে ডেকে উঠলাম, কাকু! সে আমার দিকে তাকালো, আর কিছু বলার জন্য এগিয়েও এলো, কিন্তু সে থমকে দাঁড়িয়ে গেল আর ছুটে পালিয়ে লোকের ভিড়ে হারিয়ে গেল। আমিও অনেক খোঁজাখুঁজি করলাম আর ভাবলাম কাকু কিছু আমাকে বলতে চেয়েছিল, কিন্তু তার বলা হলো না। আমার সেই দিনটার কথা আজও মনে পড়ে। সে চলে গেল, বলে গেল না। লিখেছিলেন অনিতা মণ্ডল, পাঁচদেউলি, গজিনা দাসপুর, থানা পান্ডুয়া, জেলা হুগলি, সূচক 712146 থেকে লিখেছেন। লক্ষণ দাস ঠাকুরা লিখেছেন তিস্তাবেজের একই চিঠি পড়া হলো। তিস্তাবেজের চিঠির ক্ষেত্রে আমি যখন পড়ছিলাম হঠাৎ করে মাইক্রোফোন বন্ধ হয়ে গিয়েছিল। চিঠিটা অর্ধেক হতে হতে আর পড়া হলো না, ওই জন্য আবার শুরু করলাম। পরবর্তীতে আবারও একই সমস্যা। মার্জনা করবেন যান্ত্রিক গোলযোগের জন্য। সর্বেশ্বর পাল লিখছেন, ধন্যবাদ বাসুদেব বাবুকে, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী লিখছেন, গ্রামের মঞ্চে যাত্রাপালা, বল্টু হলো রাবণ, পেছন থেকে কেউ বলল তুই তো একটা বেবুন। কি বুঝলো কি জানি, বল্টু হলো হাওয়া, আজ পালাটা বন্ধ হলো, রাবণ গেল না পাওয়া। সুপ্তিদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাসুদেব মণ্ডল। তুহিন চক্রবর্তী লিখছেন, সুক্তির চিঠি খুব ভালো লাগলো। তুহিন দিদিভাই কিন্তু প্রথম থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান। পূর্ণিমা সামন্ত লিখছেন, বড্ড দেরি করে ফেলেছি, সত্যি দুঃখিত। বাসুদেব মণ্ডল লিখছেন, অনাথ মেয়ের বিয়ে ও বিদায় হওয়ার দারুণ। লেখক সর্বেশ্বর বাবুকে শুভেচ্ছা। দীপমালা জয়সওয়াল, দীপমালাকে আমি পাকড়াও করব। দীপমালা লিখছেন, তানজি কাকুর কবিতা আমায় দেয় সর্বদা এই প্রেরণা, একটু করে ছন্দ মেলানোর প্রচেষ্টায় মত্ত থাকুক এই জীবনখানা। আচ্ছা তানজিলাল কাকু, আপনি আমাদের সম্মেলনে আসছেন তো? দীপমালা কিন্তু আমার কাছে অঙ্গীকার করেছে, ও আমাকে সম্মেলনের দিন, দীপমালা বলবো কি যেন একটা খাওয়াবে বলেছিল তুমি আমাকে, বলেই দিই, দীপমালা কিন্তু আমায় সম্মেলনের দিন পিঠে খাওয়াবে। আমি কিন্তু একা খাবো না, ভাগ করে নেব বন্ধুদের সঙ্গে। কি আপনারা আসছেন তো? আমি আসছি, দীপমালা আসছে। গতকালকেই তো ছিল পৌষ পার্বণ, মজা করেছিল পিঠে খাওয়ার দিন। সম্পাদক মহাশয় আগামীকালকে ঠাকুরদাদা কিন্তু আজকে পিঠে খেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছেন, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাজিলাল সিদ্দিকী লিখছেন, ময়নাগুড়ির রেল লাইনে এখনও কাঁধে শব্দ, যন্ত্রের কাছে বিবশ মানুষ হয়ে যায় কেমন জব্দ। তবুও আমরা দেখব সূর্য পরের দিন ভোরে, জংশন আজ খুশি দেবে মোদের দৌড়ে দৌড়ে। জংশন আজ খুশি দেবে মোদের দৌড়ে দৌড়ে। অনঙ্গমোহন রায় লিখছেন, উপস্থাপক উপস্থাপিকাদের উপস্থাপনা অনবদ্য, আশীর্বাদ করবেন অনঙ্গমোহন বাবু। তুহিনী সেনগুপ্ত চক্রবর্তী সেনগুপ্ত জানাচ্ছেন, শীতের রাত ভরে যায় বেদনার কথাতে, চোখের কোল ভিজে ওঠে নীরব জলধারাতে। বাহ। তাজিলাল সিদ্দিকী লিখছেন, সে তো গেল চলে, গেল না তো বলে, এমনই কাজ করলে বন্ধু কেমন এতে চলে। জংশন তার কাজ করে করে বলে কহে, তাই তো এই মাঘের রাতে অনেক বন্ধু রহে।
সৌমেন কাকু লিখেছেন, পিঠে খেলে একা খাও, আমরা খাবো না, আমরা পেটের খাওয়ায় আছি। মজার মানুষ সৌমেন কাকু, তাই তো আমি পেছনে লাগি প্রত্যেক দিনই। সত্যি কি অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের লেখা বইটাকে সর্বাঙ্গীন রূপ দেওয়ার জন্য। কাকু আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এমনভাবেই। দীপমালা লিখছেন, বসন্ত রঙিন স্বপ্ন দিয়ে শুরু সবার কথন, পরিণতি পায় হারিয়ে তাকে, জমা রেখে হৃদয়ে অজস্র বেদন। আমরা চলে যাব পরবর্তী কয়েকটা চিঠি নিয়ে। এবারের চিঠি পাঠিয়েছেন লালু নিয়ে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালী, 1 আগস্ট বৃহস্পতিবার হঠাৎ পথ দুর্ঘটনায় সংসারের মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন বিশ্বনাথ বাবু। যেদিকে যাই, যেদিকে তাকাই, শুধুই মনে পড়ে স্যারের কথা। এসব কথা কোনোদিনই ভোলা যায় না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমাদের বলতেন, তোরা ভালো করে রাস্তায় চলবি, গাড়ি এলে সাইড দিবি। আর তিনি যে প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই রাস্তাতেই এভাবে না বলে চলে যাবেন, স্বপ্নেও ভাবতে পারিনি। কারোর শরীর খারাপ করলে তিনি বলতেন, একদম ভয় পাবি না, আমরা এখানে তোদের বাবা মা। কেউ কোনোদিন অন্যায় করলে তাকে মারতেন না, তাকে বোঝাতেন, এইরকম করতে নেই, এরকম করবি না, তোরা স্কুলটাকে বাড়ি মনে করতে পারিস না, এমন কাজ করবি না যে স্কুলের বদনাম হয়। তিনি খুব সুন্দর পড়াতেন। কেউ যদি পড়া না করে আসতো, তাকে তিনি বকাঝকা করতেন না। এমন কথা বলতেন যে তার পরের দিন পড়া না করে স্কুলে আসতে ইচ্ছে করতো না। যদি কেউ বলতো, স্যার এটা বুঝতে পারছি না, হচ্ছে না, তিনি ঠিক সেটাকে ভালো করে বুঝিয়ে দিতেন। আমার বেশ ভালোই মনে পড়ে, তখন আমি 5ম শ্রেণীতে পড়ি। খাতায় লিখে দিলে 2-1 ছাড়া কেউ মুখস্থ করবে না, তাই তিনি ইংরেজিগুলো নামতার মতো সাজিয়ে নিয়ে রোজ 2 বার আওড়াতে বলতেন। ঠিক যেমন শিশুকে তার মা কথা বলতে শেখায়, তেমনি যেন আমাদের ইংরেজিতে কথা বলতে শেখাতেন। কিন্তু সেই মানুষটি চলে গেলেন, বলে গেলেন না। তাই যতদিন বাঁচব, মানুষটির ছবি মনের খাতায় চির উজ্জ্বল ও চিরভাস্বর হয়ে থাকবে। চিঠি পাঠিয়েছিলেন লালু নিয়ে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট 5পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, এবারের বিষয় কানে বাজতেই মনে পড়ল কয়েক বছর আগের কথা। আমার প্রতিবেশী গ্রামের একটি পরিবারের কথা। 2 মেয়ে নিয়ে 4 জনের সংসার। বড় মেয়ের সবে বিয়ে হয়েছে, আর ছোট মেয়ে কলেজে পড়ে। খুব সুখে শান্তিতেই চলছিল সংসার। তবে সংসার করতে গেলে কখনো কখনো একটু ঠোকাঠুকি তো হতেই পারে। সেদিন সকালে মেয়ের সাথে মায়ের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তারপর সব ঠিকও হয়ে গেল। সংসারের সব কাজকর্ম স্নানাদি সেরে রান্না বান্না করে সবাইকে খাইয়ে থালা বাসন ধুয়ে গুছিয়ে রেখে আটপৌরে কাপড়ে সবার সামনে দিয়ে বাড়ির বাইরে গেল মহিলা। বেশ কিছুক্ষণ পরে মেয়ে ভাবল, মা এখনো তো এলো না, কোথায় গেল? এ বাড়ি ও বাড়ি খোঁজাখুঁজি করেও মাকে না পেয়ে সকলে মিলে খুঁজতে লাগলো। গ্রামের একজন বলল, ওকে তো স্টেশনে ঘোরাঘুরি করতে দেখলাম। সে কথা শুনে তাড়াতাড়ি বাইক ছুটিয়ে স্টেশনে গিয়ে দেখে গাড়ি চলে গেছে। সেই মাঝবয়সী মহিলাকে আর খুঁজে পাওয়া গেল না আজ পর্যন্ত। আত্মীয় স্বজনের বাড়ি কোথাও পাওয়া গেল না। কেউ বলে ওর মতো একজন মহিলাকে দেখেছে বৃন্দাবনে।
চিনতে পেরে গা ঢাকা দেওয়ার জন্য সরে পড়েছিল। বৃন্দাবনে ছুটল বাবা ও মেয়ে, সেখানেও মেলেনি। একজন খবর দেয় তাকে নাকি পুরীর মন্দিরের পাশে বসে থাকতে দেখেছে সে। ওকে দেখে মুখে কাপড় ঢেকে ঘুরে বসেছিল। পুরীতে গিয়েও তার দেখা মিলল না। দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। অভিমানী সে মেয়েদের ভুলে, 28 বছরের সংসার জীবনের সব কথা ভুলে চলে গেল, বলে গেল না, আর ফিরেও এলো না, নিরুদ্দেশ এখনো। চিঠি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। তানজিলাল সিদ্দিকী লিখেছেন, দীপমালা মেয়ে আমার বানায় রসের পিঠে, শুকনো জিপটা রসে ভিজে তাজা হয়ে ওঠে। আমি খাবো রামপুরহাটে জয়সওয়ালের ঘরে, সবাই পাবো জংশন সঙ্গ, ভাগ্য দেবতার পরে। অপূর্ব। দীপমালা, তুমি একদম ঠিক ভেবেছ। তুমি তানজিলাল কাকুর সঙ্গে থাকো, তার পরামর্শ নাও। আমি জানি কাকু অবশ্যই তোমাকে ছন্দ মেলানো তাৎক্ষণিক কবিতা শিখিয়ে দেবেন। দীপমালা লিখছে, কাকু আপনাকে তো আমি নিজের হাতে তৈরি পিঠে আপনার পেটে পুড়ে দেব নিশ্চিত। খুব ডান পিঠে এক মায়ের হাতে পড়েছেন আপনি, জেদি বাচ্চার বায়না আগে ভেঙে ফেলে এই ছোট মা। বাহ। দেবকী দুলাল চক্রবর্তী লিখেছেন, শিবনাথদার লেখা খুব ভালো লাগলো। শিবনাথ মণ্ডলের পত্র দুটি দিক নির্দেশ করে, সত্যি খুবই দুঃখজনক। হ্যাঁ, সর্বেশ্বর পাল বাবু লিখছেন, পেটে খেলে পিঠে সয়, কিন্তু পিঠে খেলে পেটে সয় না। সর্বেশ্বর বাবু, আপনার কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনি একটা সূক্ষ্ম ছোঁয়া দিয়ে যান, যে ছোঁয়াটা কিন্তু আসরে জমিয়ে দেয়। আপনার অপেক্ষায় আমরা। বাসুদেব মণ্ডল লিখেছেন, মর্মান্তিক রেল দুর্ঘটনা, মনে বড় বেদনা। ঠিক, নতুন বছরের শুরুতেই এক দুঃসংবাদ। সত্যি অনেক মানুষকে হয়তো স্বজনহারা করেছে, অনেক মানুষকে হয়তো আহত করেছে। সুদীপ জয়সওয়াল লিখছেন, পত্রালী পরিবারের হয়ে আজ অতিথি, মন ভারাক্রান্ত হয়ে গেলেও শুনছি সব চিঠি। রেডিও জংশনের পরিবার বর্গকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের এই পর্বের চিঠি পড়া শেষ। আজ এবার জানি সবার মন খারাপ, মন খারাপ মেটানোর জন্য তো প্রত্যুষা আছেই। সেই মনপুরা গান আমরা আবার শেষে না হয় একবার শুনবো, কিন্তু আজ কিন্তু একটা অনুযোগ করব। প্রিয় বন্ধুরা, যখন চিঠি পাঠাবেন আপনারা একবারে একটি চিঠি লিখে পাঠান। প্রিয় বন্ধুরা, যখন আপনারা আপনাদের চিঠি পত্রালীর দরবারে পাঠাবেন তখন একবারে পাঠান। আজ কোনো পত্রবন্ধু আজ চিঠি পাঠাচ্ছেন, সেই চিঠি আমরা সম্পাদনা করছি, তার 3 দিন বাদে আরও শেষের 4 লাইন আমাদের লিখে পাঠাচ্ছেন। না, এমনটা করবেন না। সবার চিঠি নিতে, সবার চিঠি সম্পাদনা করতে, সবার চিঠি উপস্থাপিকাদের কাছে পাঠিয়ে দিতে সময় লাগে তো বন্ধু। এরকম করলে কিন্তু আমরা আপনার চিঠির গুণগত মান অনুযায়ী কিন্তু পাঠ করতে পারবো না। কিছু কিছু পত্রবন্ধু সেই শেষের 4 লাইন পড়া হয়নি বলে অভিযোগ করছেন, আমরা দুঃখিত। প্রিয় বন্ধুরা, কখনো কারো চিঠি, আমরা কিন্তু নির্বাচিত চিঠি পাঠ করি। কখনো কারো চিঠি যদি পাঠ না হয়, আপনারা বলছেন আমার চিঠি কেন পাঠ হলো না। হয়তো শব্দ সংখ্যায় বড্ড বেশি ছিল, কিংবা হয়তো বিষয়ানুগ ছিল না। সেটা কিন্তু আমি নির্বাচন করি না। আমাকে জিজ্ঞেস করছেন, আমি কিন্তু একদম নির্বাচন করি না। আমাদের নির্বাচক মণ্ডলীরা আপনাদের চিঠি গুণমান অনুযায়ী পাঠযোগ্য করে তোলেন এবং কোনটা পাঠযোগ্য হবে সেটি ঠিক করেন। আমাকে জিজ্ঞেস করছেন, আমি কিছু বলতে পারছি না। আপনারা হয়তো আহত হচ্ছেন, আহত হচ্ছি আমি আরও অনেক বেশি। আরেকটা কথা বন্ধুরা, রাত্রি 3:30 4টের সময় ফোন করছেন, ভালোবাসি ভালোবাসিতে কি লেখা পাঠাতে পারবো?
এরকম কিছু কথা যেগুলো খুব সাধারণ, ইমার্জেন্সি নয়, এসব কিছু জানানোর জন্য 3:30 4টে ফোন করছেন। একটু একটু আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা যদি বেশি রাতের ঘুমোতে যদি না পারি, তাহলে হয়তো যখন কণ্ঠ দিয়ে বা যখন কাজ দিয়ে আপনাদের চিঠিগুলোকে আমরা উপস্থাপনা করব, আপনাদের খারাপ লাগবে। আমরা হয়তো ঠিকঠাক করতে পারবো না, সেরাটা দিতে পারবো না। তাই একটু সঙ্গে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন। আজ এ পর্যন্তই। হ্যাঁ, আমাদের অভিজ্ঞ বন্ধুরা কিন্তু জানতে পেরে গিয়েছেন। তানজিলাল সিদ্দিকী জানিয়ে দিয়েছেন শুভরাত্রি, মৃন্ময় রায় জানিয়ে দিয়েছেন শুভরাত্রি, আমরাও জানাবো শুভরাত্রি। কিন্তু রাত্রের ঘুম যেন সবার সুখের হয়, মন খারাপ করে নয়। তার জন্য প্রত্যুষার তো মন পুরাগান আছেই, সঙ্গে আছে আমাদের সম্পাদক সৌমেন্দ্রনাথ জানার শুভরাত্রি লেখা। বন্ধুরা, আগামীকাল আবার আমরা পত্রালির পরের পর্ব নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের রেডিও জংশনের প্রতিটা অনুষ্ঠান ভালোবাসি ভালোবাসি ঠাকুরদার চুলি আপনাদের জন্যেই আমরা সম্প্রচার করি। আপনারা সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন দিক দিগন্তে, দূর বহু দূরে। আর আমাদের 20শে ফেব্রুয়ারির মিলন মেলায় দেখা তো হচ্ছেই, হবে হই হুল্লোড়, হাসি, আলাপ, পরিচয়, সব শেষে পেট পুড়ে ভুরিভোজ। আমি অপেক্ষায় আপনারা তো অবশ্যই নিশ্চিত করুন আপনাদের আশা আজ রাত্রি 12টার মধ্যে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।